সমীরণদা, কড়া খবরে নমস্কার। নমস্কার। প্রসঙ্গ হচ্ছে স্মৃতি ইরানি। সম্প্রতি এই পশ্চিমবাংলায় তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো এবং যতটুকুনি আমরা জানি যে এই স্মৃতি ইরানির সঙ্গে আপনিও দীর্ঘদিন রাজনীতি করেছেন, দীর্ঘদিন বিভিন্ন ধরনের কর্মসূচি করেছেন এবং এই স্মৃতি ইরানির সাথে আপনার দীর্ঘদিনের একটা পরিচয়। কি বলবেন, তাকে এই পশ্চিমবাংলার দায়িত্বে আনা হলো, আপনি কি বলবেন? দিদি দিদি মানে আমি বলছি না, এটা কালকে আমার কাছে না হলো 1000 ফোন গ্রামগঞ্জ থেকে, যেখানে দিদি গেছে প্রত্যেক কটা লোক প্রশ্ন করেছে। একদম গ্রামের কোনায় কোনায় উনি গিয়ে পশ্চিম বাংলা চেনেন এবং বাংলা ভাষায় উনি প্রোগ্রাম করেছে। আমি ওনার সাথে 5000-এর বেশি প্রোগ্রাম করেছি, যে সমীরণ সাহা ছাড়া আর দিদি ছাড়া কেউ নেই ওই প্রোগ্রামে। আমি ওনার সাথে হেলিকপ্টার ট্যাপ করেছি, না হলেও মানে কত হাজার বার হবে কেউ বলতে পারবে না। আমি এখন আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদার হাত যে কত বড় মাপের হতে পারে, স্মৃতি ইরানি দায়িত্বে আসার পরে আমরা মনে হয় একটা প্রাণ পেলাম। এতদিন আমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, একদম ছিল না। আপনি আমাকে প্রশ্ন করার আগে যদি গ্রামে গঞ্জে গিয়ে প্রশ্ন করেন দিদি সম্পর্কে, তারা আমার থেকেও ভালো বলবে। সে একটা প্রত্যেককে বলতো বাংলায় একদিন বিজেপি সরকার হবে, এবং সেইটা শ্রমিকদের হাত ধরে হয়েছে। এবং দিদি যতগুলো প্রোগ্রাম করেছে সেখানেও তিনি বলেছেন বাংলায় সরকার হবে। আজকের নয়, দিদি দীর্ঘ 15 বছর ধরে বাংলাকে চষে বেরিয়েছে। আমার মনে হয় না মোদি যতবার বাংলা চষে বেরিয়েছে, 25 বার আমি মোদিজির সঙ্গে ছিলাম, তার থেকে 5000 গুণ বেশি আমি দিদির সঙ্গে ছিলাম। এবং ওনার মতো এত বড় হার্টের লোক আমি আজ পর্যন্ত কোনোদিন রাজনীতি জগতে দেখিনি। আমি যার হাত ধরে এই পার্টিতে প্রতিষ্ঠিত হয়েছিলাম, এবং তার নাম হচ্ছে স্বর্গীয় তপন শিকদার, তারপরে রাহুল সিনহা, তারপর হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। এই তিনজনের হাত না থাকলে আজকে সমীরণ শাহকে কেউ চিনত না, গ্রামে গঞ্জেও কেউ চিনত না। আজকে আমি যেসব জেলাতে কাজ করেছি প্রত্যেক কটা জেলাতেই স্মৃতি ইরানি প্রোগ্রাম করে দিয়েছে। বীরভূম বলুন, অনুব্রত মণ্ডলকে যেভাবে ঘায়েল করেছে সেইভাবে ঘায়েল কেউ করতে পারেনি দিদি, যেভাবে ঘায়েল করে এসছেন। এবং আমি বসিরহাটের দায়িত্বে ছিলাম, তখন বসিরহাটে তিনি প্রোগ্রাম করেছেন, এত বড় বড় প্রোগ্রাম করেছেন। আমি আমি মনে করি তমলুকের সাহায্য ছিলাম, তমলুকে যখন হেলিকপ্টারে নামছি, মঞ্চে যত লোক এবং হেলিকপ্টার প্যাড গ্রাউন্ড থেকে বেশি গুণ, হাজারে হাজারে গুণ। আমার কাছে ডকুমেন্ট প্রুফ আছে, আমার মোবাইলে সেই ক্যামেরায় বন্দি করা আছে। আমার ঘরের এক কোণাতে আগে দিদির ছবি আর মোদিজির ছবি লাগানো আছে। কেন লাগানো আছে? এনাদের আদর্শে আজকে আমি বড় হয়েছে। আমার গায়ে যদি একটা সাদা জামাটার মধ্যে দাগ থাকে, কোনোদিন পার্টির পয়সাতে কোনোদিন দিদি বলতে পারেনি যে পার্টির পয়সাতে আজকে খাওয়াতে হবে বা কিছু খাবো। আমি যতটুকু চেষ্টা করেছি নিজের থেকে করার, কোনো দিন আমি পার্টি অফিসে একটা ভাউচার সাইন করিনি, কোনোদিন না। আজকে বলতে আমার দ্বিধাবোধ নেই যে আজকে দিদির মতো লোক, আমার কিছু হোক না হোক, বাংলার মানুষ মানে স্বতঃস্ফূর্ত ভাবে ওনাকে সমর্থন করছে এবং মনোজ টিক্কাকে সমর্থন করছে। কালকে আমি দিদির সাথে ডাইরেক্ট একটাই ফোন করেছি, এক চান্সে ফোন ধরেছে, বলো সমীরণদা কেমন আছো, তুমি আগে তোমার শরীরের খবর বলো। আমি বললাম আমি এখন আগের থেকে, বলে এবার শ্রমিকদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে আমাদের সঙ্গে, তুমি সেইভাবে তৈরি হও। আমি যত শীঘ্রই কলকাতায় আসবো, তোমাকে আমি নিজস্বভাবে আমার লোক তোমাকে জানাবে তুমি কলকাতায় কবে আসছি, তুমি সেখানে হাজির হবে। এত বড় কথা কালকে আমার সাথে এতক্ষণ কথা হয়েছে। আমি যদি বানিয়ে বলে থাকি রাজ্য আমাকে বিশ্লেষণ করতে পারে। আমাকে বলেছে শ্রমিকদের হাত ধর ছাড়া আমি কোনোদিন কারোর হাত ধরার চেষ্টা করিনি এখনো পর্যন্ত। আমি শ্রমিকদাকে শ্রদ্ধা করি। আজকে যখন আমি পার্টি অফিসে ছিলাম, শ্রমিকদার যদি প্রেস করতে হতো, শ্রমিকদা পিঠে হাত দিয়ে আমাকে টেনে নিয়ে পাশে বসিয়ে প্রেস করতো। এত বড় কথা বলছি, রাহুল সিনহা যতদিন পেরেছে আমাকে পাশে বসিয়ে প্রেস করেছে। কোনোদিন যদি আমার গায়ে কালি থাকতো, কেউ কি আমাকে পাশে নিয়ে বসতো? এখন আমি কিছুদিন শরীরটা খারাপ ছিল, এটা আমি স্বীকার করছি। এখন আমাকে ভগবান অনেক শক্তি দিয়েছে, যাতে
অন্তত বিজেপিটাকে মানুষের মধ্যে আরো ভালোভাবে 29-এর ইলেকশনটাকে আমরা উদ্ধার করতে পারি, বড় জায়গাতে আজকে শ্রমিকদাকে আমরা রাজ্যসভা দেখতে চাই না, শ্রমিকদাকে আমাদের উইনিং ক্যান্ডিডেট দেখতে চাই, উইনিং ক্যান্ডিডেট। সেখানকার দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, এখন থেকে আমি সেখানে চাষ করবো। সমীরণদা, এখানে একটা বিষয়ে যাব। স্মৃতি ইরানিকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো। সাংগঠনিক ভাবে বিজেপি ক্ষমতায় থাকলেও অনেকগুলো জায়গায় সংগঠন এখনো সেভাবে স্ট্রং নয়। তাহলে স্মৃতিদিকে পাঠানোর পর কোথাও কি মনে হয় যে তিনি যেভাবে আগে কাজ করেছেন জেলায় ঘুরে ঘুরে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, তাহলে কি এবারে তাকে পাঠানোর পর আরো বিজেপি জেলায় জেলায় নিজেদের সংগঠন বিস্তারিত করতে পারবে? কারণ সামনেই এবার পঞ্চায়েত নির্বাচনও আছে, পঞ্চায়েত নির্বাচন আসবে, সেখান থেকে দাঁড়িয়ে তো পঞ্চায়েত নির্বাচনে লড়ার মতন যে শক্তিশালী সংগঠন দরকার, স্মৃতি ইরানি কি সেই জায়গায় কাজ করতে পারবেন? স্মৃতি ইরানি দিদি যদি কলকাতা এয়ারপোর্টে নামে, আমি কথা দিচ্ছি কয়েক হাজার লোক, কয়েক লাখ লোক যদি রিসিভ না করে, সেদিন আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। আমি অবসর নিয়ে নেব। গ্রামগঞ্জ থেকে যেভাবে পরিমাণ লোক ওখানে আসবে, প্রধানমন্ত্রীকেও ভাবতে হবে কাকে বাংলায় পাঠালাম। আমি এত বড় অমিত শাহকেও ভাবতে হবে কাকে বাংলায় পাঠালাম। এবং প্রত্যেক কটা লোক যদি না বলে যে বাংলার সংগঠন, 29-এর সংগঠন, পঞ্চায়েত নির্বাচনের সংগঠন, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি দখল যদি স্মৃতি ইরানি না করতে পারে শ্রমিকদের হাত ধরে, আমি রাজনীতি থেকে সেই দিনই অবসর নিয়ে নেব। কোনোভাবেই আমাকে কোনো পদ দিতে হবে না। আমাকে কোনো একটা জায়গায় আমি থাকলে আমার গায়ে যেন বিজেপি সিম্বলটা থাকে, ব্যাস এইটুকুতেই আমি খুশি। এর বাইরে পার্টির কাছে কিছু পাওয়ার নেই আমার। আমার জন্য পার্টির কাছে কিছু, পার্টি আমাকে যথেষ্ট দিয়েছে। আমার জন্য জেট প্ল্যান, জেট এয়ারলাইন্স ফ্লাইট দাঁড়িয়ে থাকতো, আমার জন্য হেলিকপ্টার দাঁড়িয়ে থাকতো, আমি ঠিক করতাম কে যাবে কে না যাবে। সেই জায়গা থেকে আমি আজকে বলবো, আজকে দক্ষ রাজ্য সভাপতি, দক্ষ স্মৃতি ইরানি, এবং বাংলাকে মোদিজি যতটা স্বাভাবিক করেছে তার 100 টাইম বেশি স্বাভাবিক করবে। একদম এক বাক্যে এই কথাটা বলতে পারি। যদি না করতে পারি, আমাদের রাজনীতির সঙ্গে থাকাটা বেকার। আজকে যত এমএলএ আছে তার 50% স্মৃতি ইরানি মাথায় তার হাত আছে, তাদের হাত মাথার উপরে আছে। আজকে যে হলদিয়া বন্দর যে প্রদীপ বিজলি জিতেছে, সেটা স্মৃতি ইরানির হাত আছে। আমি ওখানে হেলিকপ্টারে দিদিকে নিয়ে গেছিলাম, তখন আমাদের সংগঠন যত নাম ছিল তার থেকে বেশি সংগঠন ওনাকে সম্বর্ধনা দিয়েছে। রাহুল সিনহা ওখানে গেছেন, সম্বর্ধনা দিয়েছেন, হেলিকপ্টারে গেছেন। শ্রমিকদা সাথে প্রোগ্রামে আমি ছিলাম। আমার কিছু ভুল ভ্রান্তি যদি থাকে, আমি শ্রমিকদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটাই অনুরোধ, যেন বাংলায় বিজেপিটা আরো প্রখরভাবে তৈরি হোক। আমাদের মতো যারা বসে আছি তাদেরকে যে কোনো ভাবে পার্টি কাজে লাগাক। আর দিদি যখন এসেছে, আর শ্রমিকদের হাত শক্ত করার জন্য আমরা তৈরি, যেখানে যা কাজ দেবে আমরা করব। আর একটা বিষয় যাব, আপনি বললেন আমরা যারা পুরনো বসে আছি, এখানেই কিন্তু একটা প্রশ্ন উঠছে। বিজেপি ক্ষমতায় আসার পর, সরকারে আসার পর কিন্তু দেখা গেছে এই 4 তারিখের পর প্রচুর হঠাৎ বিজেপি হয়ে যাওয়া বা জার্সি বদল করে বিজেপি হয়ে যাওয়া, প্রচুর যারা তৃণমূল করতো তাদের দেখা যাচ্ছে যে বিজেপিতে ঢুকছে, বিধায়কদের হাত ধরে ঢোকার চেষ্টা করছে, বা অনেকে ইতিমধ্যে ঢুকে গেছে। তাহলে যারা পুরনো দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, যারা একদম সংঘের লোক বা ধরুন সংগঠন থেকে উঠে আসা লোক, সরকারে আসার পরও তারা জায়গা না পেয়ে বিজেপি হয়ে যাওয়ার নেতারা ফোকাস হচ্ছে বা জায়গা পাওয়ার মঞ্চে তাদেরকে উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেন এই জিনিসটা হচ্ছে, কি বলবেন? মানে আপনার? আমার বক্তব্য ক্লিয়ার একদম। কালকে বিকেল 4টের পর থেকে রাজনীতি পাল্টে গেছে। কিরকম পাল্টে গেছে? ভিত্তিতে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? একদম দিদি কোনো সময় কারোর ওপর নির্ভরশীল নয়, রাজ্য সভাপতির বাইরে। দিদি যদি রাজ্য সভাপতিকে নিয়ে চলতে শুরু করে, তাহলে আজকে আমাদের মতো লোক যারা একদম মাঠে ঘাটে পড়ে থাকার লোক, সেখান থেকে সবাই উঠে এসে আবার বিজেপি ঝান্ডাটাকে
প্রকোপ ভাবে তুলবে। পদ্মফুলটা প্রত্যেকের বাড়ির বুকের মধ্যে। আজকে যে আমরা জিতেছি, আমরা যদি ভোট যতটা না দিয়েছি, গ্রামেগঞ্জের লোক কিন্তু তার থেকে বেশি ভোট দিয়েছে। দিদি এত প্রোগ্রাম করেছে, তার কথাতেই কিন্তু মানুষ ভোট দিয়েছে। মোদিজির কথাতেই মানুষ ভোট দিয়েছে, অমিত শাহর কথাতেই মানুষ ভোট দিয়েছে। খালি আমার কথাতে মানুষ ভোট দেয়নি, এটা কিন্তু কিন্তু ভুল ধারণা। আমরা কিন্তু বুথে বুথে রাজনীতি করে এসেছি। আজকে আমার বুথ লিড বুথ, আমার বুথ শক্তিশালী বুথ, আমার বুথ এজেন্ট ছিল না, আজ এখন আমার বুথ বুথ এজেন্ট বসতে পারে, আমার বুথে লিড আছে, আমার বুথে আমি আমি যাকে বলি তাকেই ভোট দেওয়ার বন্দোবস্ত করতে পেরেছি। এটা শ্রমিকদাও জানে, শ্রমিকদাও বলেছে কোনো জার্সি মানে বদলের লোক তাহলে নেই। বলছেন যে স্মৃতি ইরানি দায়িত্ব পাওয়ার পর যারা তৃণমূল থেকে আসা, যারা হঠাৎ বিজেপি সাজতে চাইছে, তাদের জায়গা অনেকটা সংকুচিত হবে। এইটা এইটা একমাত্র রাজ্য সভাপতি আর দিদির ব্যাপার। যদি মনে করে তাদেরকে নিয়ে দল ভারী হবে, সেটা দায়িত্ব রাজ্য সভাপতি এবং স্মৃতি ইরানি। কিন্তু কিন্তু সমীরণদা, আমি আমি একটুখানি এখানে ইন্টারাপ্ট করছি। বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই অভিযোগ উঠছে বিজেপির ব্যানারে বা বিজেপির নাম করে টাকা তোলাবাজি করা, এরকম বিভিন্ন অভিযোগ ছোট ছোট জায়গায় অনেক উঠেছে। এবং মঞ্চ করে চটুল নাচ, হ্যান ত্যান, মানে যেটা বিজেপির সংস্কৃতি নয়, একটা অপসংস্কৃতি তৈরি করা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। মানে তাহলে যদি এই তৃণমূলের লোকেদের যারা দায়িত্বে আছে, নেতৃত্ব, তারা যদি জায়গা দেয়, তাহলে সেই সেই একই মানে সংস্কৃতি যেটা তৃণমূলে দেখে এসেছি, সেটাই কি তাহলে আবার প্রতিষ্ঠিত হবে না? 100% শ্রমিকরা রোজ প্রেসকে বলছে আপনাদের মতন যে আমরা তৃণমূলীকরণ করতে দেব না। আজকে রাজ্য সভাপতির পরে আমি কে? আমি কেউ নয়। আজকে যদি আমাদের মতো লোক পৌঁছে জেলাগুলোকে ধরতে পারি, আমরা কোনো তৃণমূলের লোক ছাড়াই যদি না জেতাতে পারি, সে তাহলে আমাদের রাজনীতি করা বেকার। 30 বছর রাজনীতি করছি আমি, পার্টির অফিস করেছি, পার্টি তৈরি করেছি, পার্টির ছাত্রনিবাস করেছি, সব করেছি আমি। আমার পয়সা থেকে যতটুকু করার আমি ততটুকু চেষ্টা করি। কোনো সময় পার্টির পয়সা থেকে কিছু করিনি। দিদিও কোনোদিন পার্টির পয়সা থেকে কোনোদিন এক কাপ চাও খাইনি। এয়ারপোর্টে অনেকদিন দিদি মানি ব্যাগ খুলে আমাকে কফি খাইয়েছে, আমি অনেকদিন আমি কফি খাইয়েছি। এখানে কোনো দেনা পাওনা লেনার কোনো গল্প নেই। শ্রমিকদার সাথেও কাউ এইরকম কোনো লেনা পাওনা গল্প নেই। শ্রমিকদা অনেক উঁচু মাপের লোক। শ্রমিকদা স্যালারি পেত, সেই স্যালারি পার্টি অফিসে জমা পড়ে। আজকে এইটাই হচ্ছে আমাদের উদাহরণ। শ্রমিকদা যে স্যালারিটা পেত, পরের দিন সেই স্যালারিটাই আমাদের রাজ্য অফিসে জমা পড়তো। আমরা এই ক্যাটাগরির লোকের হাত ধরে আজকে পর্যন্ত টিকে আছি। এইটা আমরা টিকে থাকতে চাই। দাদার কাছে আমার একটাই বিনীত অনুরোধ, আপনি যেভাবে আমাদেরকে কাজে লাগাবেন, যে আমাকে বড় পদ দিতে হবে, এরকম কোনো ভ্যালু নাই। আপনি যা দেবেন সেইটাই আমি গ্রহণযোগ্য, আর যেদিন আপনি দেবেন সেদিনই আপনার কাছে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবো। আপনি বড় কি ছোট আমার দেখা দরকার নেই। দিদি আসলেও তাকে প্রণাম করতে যাবো, বড় কি ছোট আমার কাছে ব্যাপার। কিন্তু আমি কিন্তু যে যদি কোনো পদ না পাই, আমি পার্টি অফিস যাব না। এটা আমি যেদিন পার্টি অফিসে গেছি মাথা উঁচু করে গেছি, আর যেদিন পার্টি অফিস থেকে বেরিয়েছি মাথা উঁচু করে বেরিয়েছি। কেউ আমার নামে কোনো বদনাম যদি দিয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একদম ক্ষমা চেয়ে দিলাম। একদম শেষ প্রশ্নে যাব। এখন বিজেপি ক্ষমতায়, কি বলবেন? এই যে 3 মাস হলো নতুন সরকার এসছে, এই 3 মাসে নতুন সরকারকে নিয়ে কি বলবেন এক লাইনে? আজকে আমাদের সিনিয়র কার্যকর্তা এবং সিনিয়র লিডাররা রাজ্য সভাপতির হাত ধরে শুভেন্দুদার যে শিলমোহরটা দিয়েছে, সবে তো 3 মাস, দেখতে দিন। আমি তার জেলাতে কাজ করে এসেছি, তার ক্ষমতাটা বুঝতে দিন। ক্ষমতাটা বোঝার এখন অনেক বাকি আছে। 3 মাস সবে হয়েছে, সে এখনো কঠোর। উনি যে কতটা কঠোর, আমি তাহলে একটা পুরনো ইতিহাস বলবো। আজকে মোদিজির প্রোগ্রাম করা হয়েছিল হলদিয়া বন্দরে, সেই দিন হলদিয়া বন্দর সমেত পুরো হলদিয়াটা বন্ধ রেখে দিয়েছিল। আমি সমীরণ শাহ আগের দিন লোক এনে প্রোগ্রাম করেছিলাম তার সাথে চ্যালেঞ্জ করে, এবং 52টা বাস পুড়েছিল।
তাতে কিন্তু আমি পিছিয়ে আসিনি। তার সম্পর্কে কিন্তু আমি একটা বাজে কথাও বলতে পারবো না। উনি দক্ষ সাংগঠনিক, দক্ষ ক্ষমতা, দক্ষ লোককে সম্মান দেওয়া হয়েছে। আমরা তৃণমূলীকরণ হতে যাব কেন? সে তো আমাদের পার্টিতে এসছেন, এখন সে কি পার্টি করেন? সে বিজেপি করেন, ব্যাস এইটাই শেষ কথা, আর এর বাইরে কোন কথা। অসংখ্য ধন্যবাদ সমীরণ দা, নমস্কার। নমস্কার।